মাই ইউটিউব চ্যানেল মাই ক্রেজি ক্লাস। আজ আমরা সরল রেখার চতুর্থ পর্বের আলোচনা করব। প্রিভিয়াস ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে দুটি সরল রেখা y ইকুয়ালস টু মনে করা যাক m1x প্লাস c1 এবং y2 ইকুয়ালস টু মনে করা যাক m2x প্লাস c2। এই দুটি সরলরেখার মধ্যে কোণ নির্ণয়ের পদ্ধতি বা সূত্র সংক্রান্ত আলোচনা কিন্তু আমরা করেছিলাম। অর্থাৎ এই দুটি সরলরেখার মধ্যে যদি অ্যাঙ্গেল থিটা হয় তো আমরা প্রমাণ করেছিলাম যে tan থিটা ইকুয়ালস টু m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। এখান থেকে আমরা এখানে প্লাস মাইনাস লিখতে পারি। আমরা এখান থেকে পজিটিভ সাইন নিলে পরে এই দুটি সরলরেখার মধ্যে যে সূক্ষ্মকোণ তৈরি হবে সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। আর নেগেটিভ সাইন নিলে পরে এখান থেকে নেগেটিভ সাইন নিলে পরে আমরা এই সরলরেখা দুটির মধ্যে যে স্থূলকোণ তৈরি হবে সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারি। এবং আমরা এটাও আলোচনা করেছিলাম যে দুটি সরলরেখা এম 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 এটা কিন্তু প্রবণতা, সরলরেখার প্রবণতা বা নতি বা গ্রেডিয়েন্ট। তো আমরা বলেছিলাম যে দুটি সরলরেখা, ধরো একটা সরলরেখার প্রবণতা m1 আর একটি সরলরেখার প্রবণতা m2, তাহলে যদি দুটি সরলরেখা সমান্তরাল হয় তাহলে কিন্তু তাদের প্রবণতা সমান হবে। এবং যদি দুটি সরলরেখা পরস্পর লম্ব হয় তাহলে তাদের প্রবণতাদ্বয়ের গুণফল অর্থাৎ m1 m2 এই প্রবণতাদ্বয়ের গুণফল কিন্তু -1 হবে। এবং আমরা এটাও বলেছিলাম যে দুটি সরলরেখা ধরো a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0 এবং অন্য আরেকটি সরলরেখা যদি a2x প্লাস b2y প্লাস c2 হয়, এই সরলরেখা দুটি একই সরলরেখাকে নির্দেশ করবে বা আইডেন্টিক্যাল হবে বা অভিন্ন হবে যদি a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2 ইকুয়ালস টু c1 বাই c2 হয়। এই সংক্রান্ত আলোচনা কিন্তু আমরা এর প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা করেছিলাম। এবং আমরা আরো কিছু অঙ্ক আমরা করেছিলাম। আমরা প্রমাণ করেছিলাম যে কোনো একটি সরলরেখা এই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হবে? x প্লাস by ইকুয়ালস টু k। অর্থাৎ এই যে ধ্রুবক পথ, এই ধ্রুবক পথটাকে আমরা পরিবর্তন করে দিলেই পরে এই সরলরেখার সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণ কিন্তু আমরা পেয়ে যাব। k এখানে কিন্তু ধ্রুবক। এবং আমরা এটাও প্রমাণ করেছিলাম যে কোনো সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ কি হবে, সেটাও কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম। আমি জাস্ট আজ আরেকবার রিমাইন্ডার দিচ্ছি। তো দেখো আমরা কি করেছিলাম, আমরা এই সরলরেখার লম্ব সরলরেখা যেটা প্রমাণ করেছিলাম সেটা কেমন হয়েছিল? সেটা হয়েছিল bx মাইনাস ay ইকুয়ালস টু k। k কিন্তু এখানে ধ্রুবক, নন জিরো কনস্ট্যান্ট। তো এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। দেখো এখানে একটা ফরম্যাট কিন্তু আমাদের মনে রাখতে হয়। অর্থাৎ এখানে দেখো y এর সহগ ছিল b আর x এর সহগ কিন্তু a। দেখো এখানে কিন্তু এদের সহগদ্বয়ের মধ্যে ইন্টারচেঞ্জ হয়ে গেছে আর সাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট। তো আমার যদি বলা হয়, এই জাতীয় অঙ্ক আমরা করেছিলাম, আমার যদি বলা হয় যে 4x প্লাস 3y ইকুয়ালস টু 7 এই সরলরেখার সমান্তরাল এবং 1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো, তো আমরা খুব সহজে করতে পারি। এই সরলরেখার সমান্তরাল সরলরেখা 4x প্লাস 3y ইকুয়ালস টু k এবং বলা আছে যে এই সরলরেখার সমান্তরাল এবং এই বিন্দুগামী। তো যেহেতু এই সরলরেখার সমান্তরাল সরলরেখা আমরা এটা পেলাম, এটাকে 1 নম্বর বললাম। এবার এই 1 নম্বর সরলরেখা আবার 1 বিন্দুগামী। তো এখানে যদি আমরা 1 এখানে যদি আমরা x এর মান 1 y এর মান 1 যদি এখানে বসিয়ে দেওয়া হয় তাহলে k ইকুয়ালস টু এখান থেকে আমরা কিন্তু 7 পাবো। অতএব সেক্ষেত্রে সরলরেখার সমীকরণটা কি দাঁড়াবে? 4x প্লাস 3y ইকুয়ালস টু 7। অর্থাৎ এই সরলরেখার সমান্তরাল কোন সরলরেখা, যে সরলরেখা 1 বিন্দুগামী, তার সমীকরণ কিন্তু আমরা এটা এরকম নির্ণয় করতে পারলাম। তো এই জাতীয় অঙ্ক কিন্তু আমরা এর আগের ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম। তো আজ আমরা আরো কয়েকটি অঙ্ক আমরা করব। আমরা কি করি, আমরা প্রথমে কি করব, এই দুটি সরলরেখা থেকে প্রবণতা নির্ণয় করব। অর্থাৎ m1 এই সরলরেখার প্রবণতা অর্থাৎ x মাইনাস y প্লাস 2 ইকুয়ালস টু 0 এর প্রবণতা যদি m1 হয় তাহলে আমরা আরো একটা কথা বলে রাখি। তো যে কোনো সরলরেখা x প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 কে আমরা এই আকারে প্রকাশ করব। তো
তো এই আকারে প্রকাশ করার পরে x এর সহগ যেটা হবে সেটাই কিন্তু আমাদের প্রবণতা। তো দেখো এখানে যে এই সরলরেখাটাকে আমরা দেখো y আমরা লিখতে পারি x + 2। তো এখান থেকে আমরা m1 পেলাম 1। দ্বিতীয় যে সরলরেখা রয়েছে সেখান থেকেও কিন্তু আমরা দেখো জাস্ট ওয়াইটাকে আমরা যদি ডান দিকে নিয়ে যাওয়া হয় তো y আমরা x ইনটু এটা +1 পাচ্ছি, অর্থাৎ এখান থেকে ওই সরলরেখাকে আমরা y আমরা পাচ্ছি 2 - √3x + 1। এটা কিন্তু y পাবো। তো এখান থেকে আমরা m2 এর মান কিন্তু আমরা পাবো 2 - √3। তো এবার এই দুটি সরলরেখার মধ্যে আমরা প্রথমে সূক্ষ্মকোণটি নির্ণয় করব। ধরা যাক সূক্ষ্মকোণ থিটা, তাহলে tan থিটা কি হবে? tan থিটা হবে সূত্রটা m1 - m2/1 + m1 m2। আমরা যেহেতু সূক্ষ্মকোণ নির্ণয় করব তো সেই জন্য প্লাস চিহ্নটা নিলাম সূক্ষ্মকোণ নির্ণয় করার জন্য। তো এখানে m1 কত দেখো 1 - 2 প্লাস √3 হয়ে যাবে, অর্থাৎ m1 - m2 করব। তো এখানে মাইনাস জন্য এটা -2 প্লাস √3 হবে বাই এটা 1 প্লাস 1 ইনটু, অর্থাৎ m1 ইনটু m2 মানে এটাই হবে 2 - √3। তো আমরা উপরে কত পেলাম √3 - 1 বাই নিচে আমরা পেলাম 3 - √3। তো দেখো 3 টাকে আমরা √3 ইনটু √3 লিখতে পারি, অর্থাৎ 3 - 1 বাই এখান থেকে √3 ইনটু √3 - 1। তো এখান থেকে যদি আমরা নিচে থেকে দেখো সরি এটা √3, তো আমরা যদি 1/√3 আমরা এখান থেকে কমন নেওয়া হয়, নিচে এখান থেকে √3 যদি কমন নেওয়া হয় তো এখানে থাকবে √3 - 1। √3 - 1 √3 - 1 উপরে নিচে কিন্তু আমরা ভাগ করলে 1 হবে, তো আলটিমেটলি এটা 1 হবে। তো আমরা পেলাম tan থিটা কিন্তু আমরা পেলাম 1/√3 অ্যাকচুয়াল tan π/6, অর্থাৎ tan 30 ডিগ্রির মান কিন্তু 1/√3। তো এখান থেকে থিটা আমরা পেলাম π/6। তো স্থূলকোণটা কি হবে? এটা কিন্তু সূক্ষ্মকোণ নির্ণয় করলাম আমরা। স্থূলকোণটা কি হবে? স্থূলকোণটা হবে π - π/6, দ্যাট ইজ 5 π/6। এটাই কিন্তু অ্যাকচুয়াল স্থূলকোণ। তো যাই হোক তোমরা পরীক্ষায় কিন্তু লিখে লিখে অঙ্কগুলো করবে। অর্থাৎ আমরা কি করলাম, আমরা দুটি সরলরেখা থেকে m1 m2 অর্থাৎ প্রবণতা দ্বয় নির্ণয় করলাম। তারপর আমাদের যে সূত্র ছিল tan θ m1 tan θ m1 - m2/1 + m1 m2। তো এখানে সূত্র আমরা বসিয়ে দেব, দিয়ে আমরা কিন্তু থিটার মানটা নির্ণয় করতে পারবো। সূক্ষ্ম পজিটিভ সাইন নিয়েছিলাম সেই জন্য কিন্তু সূক্ষ্মকোণটা আমরা নির্ণয় করতে পেরেছি। তো 180 ডিগ্রি থেকে আমরা যদি সূক্ষ্মকোণটা বিয়োগ করে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের কিন্তু স্থূলকোণটা বেরিয়ে যাবে। তো এবার আমরা এই অঙ্কগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর অঙ্ক, এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। তো দেখো পরে কি অঙ্ক আছে, যে তিনটি বিন্দু দেওয়া আছে, তিনটি বিন্দুর সংযোগে গঠিত ত্রিভুজের লম্ব বিন্দু বা অর্থ সেন্টার। লম্ব বিন্দু বা অর্থ সেন্টার কি সেটা কিন্তু আমাদের আগে জানতে হবে, তবে কিন্তু অঙ্কটা করতে পারবো। যে ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আমাদের কি করতে হবে? ত্রিভুজের লম্ব বিন্দু নির্ণয় করতে হবে। তো লম্ব বিন্দুর কনসেপ্টটা কিন্তু আগে দরকার আমাদের। ধরো কোনো একটা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপরে যদি আমরা লম্ব অঙ্কন করি, তাহলে সেই লম্বগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে আমরা অর্থ সেন্টার বা লম্ব বিন্দু বলি বা বলা হয়। তো দেখো এই অঙ্কটা কিন্তু খুব সহজ অঙ্ক। তিনটে শীর্ষবিন্দু এবং তাদের স্থানাঙ্ক দেওয়া আছে। তো ধরা যাক, তার মানে কি আমরা কি বুঝলাম, যে শীর্ষবিন্দু ত্রয় দেওয়া আছে, আমাদের লম্ব বিন্দু বা অর্থ সেন্টার নির্ণয় করতে হবে। এখন অর্থ সেন্টার হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপরে লম্ব টানলে পরে যে লম্বগুলো আমরা পাবো, সেই লম্বগুলো যে সাধারণ বিন্দুতে ছেদ করবে। লম্বগুলো কিন্তু সমবিন্দু, আমরা ক্লাস 10-এ কিন্তু একটা উপপাদ্য ছিল। তো আমরা অঙ্কটা কিভাবে করব? দেখো এখানে আমাদের যে ত্রিভুজটা দেওয়া আছে এ বি সি এবং তাদের কি দেওয়া আছে, শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া আছে, অর্থাৎ -2 -3 6 - 1
আর 1,6। এখন আমরা একটু আগেই শিখলাম যে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপরে লম্ব টানলে পরে সেই লম্বত্রয় যে বিন্দুতে ছেদ করে আমরা তাকে অর্থসেন্টার বা কি বলি লম্ববিন্দু, তাকে আমরা কি বলি লম্ববিন্দু। তো আমরা কি করব, আমরা মনে করলাম যে এ থেকে বিসি বাহুর উপরে যদি আমরা লম্ব টানি সেটা মনে করলাম এডি, আর বি থেকে এসি বাহুর উপরে যদি আমরা লম্ব টানি সেটা মনে করলাম বিই। এবার এই এডি এবং বি এই সরলরেখাদ্বয়ের সমীকরণ যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে কিন্তু তাদের সমাধান করলে যে ছেদ বিন্দুটা পাবো সেটাই কিন্তু অ্যাকচুয়াল অর্থসেন্টার বা লম্ববিন্দু। এবং আমাদের কিন্তু সি থেকে যদি আমরা এই এবি বাহুর উপরে লম্ব টানি সেটাও কিন্তু আমাদের এই বিন্দু দিয়েই যাবে। তো যাই হোক, আমাদের এই দুটো অর্থাৎ এডি এবং বি এই লম্বদ্বয়ের সমীকরণ যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে কিন্তু আমরা অঙ্কটা সমাধান করতে পারবো। তো যাই হোক, আমরা কিভাবে করব অঙ্কটা। তো আমরা প্রথমে দেখো, আমরা বিসি এর কিভাবে ভাবছি দেখো। বিসি এর প্রবণতা আমরা নির্ণয় করতে পারবো। তোমরা জানো প্রবণতা মানে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, প্রবণতা। দেখো প্রবণতা কি হবে, y মাইনাস y1 বাই x মাইনাস x1, অর্থাৎ এখান থেকে আমরা পেলাম 5 বাই মাইনাস 5, দ্যাট ইজ -1। এটা আমরা পেলাম -1। দেখো এই সরলরেখা বিসি এর প্রবণতা কিন্তু আমরা বেসি সরলরেখার প্রবণতা আমরা নির্ণয় করতে পারলাম। এবার আমরা যদি এডি এর প্রবণতা নির্ণয় করতে চাই তাহলে কিন্তু খুব সহজে নির্ণয় করতে পারবো। দেখো এডি এর প্রবণতা m1 হলে, দেখো এই এডি এর প্রবণতা আমরা m1 বলছি, তো এই সরলরেখা এডি এবং বিসি এরা কিন্তু পরস্পর লম্ব। তো কি হবে, m1 ইনটু m2 এটা কিন্তু -1, অর্থাৎ প্রবণতা দ্বয়ের গুণফল। এই সরলরেখা এবং বিসি সরলরেখার প্রবণতা দ্বয়ের গুণফল -1 হবে। তো এখান থেকে আমাদের কিন্তু বলতে পারবো যে m1 = 1 নির্ণয় করতে পারলাম, অর্থাৎ এডি সরলরেখার প্রবণতা কিন্তু আমরা m1 নির্ণয় করতে পারলাম। সরলরেখার প্রথম ক্লাস আমি যেদিন করাই সেদিন আমি তোমাদের বলেছিলাম যে কোন সরলরেখা যদি x1 y1 বিন্দুগামী হয় এবং তার প্রবণতা যদি m হয়, অর্থাৎ কোন সরলরেখার প্রবণতা m এবং সরলরেখাটি x1 y1 বিন্দুগামী, তাহলে সেই সরলরেখার সমীকরণ হয় y মাইনাস y1 = m ইনটু x মাইনাস x1। এটা কিন্তু আমি তোমাদের বলেছিলাম। তো এখান থেকে দেখো এই এডি সরলরেখা -2 -3 বিন্দুগামী এবং এডি সরলরেখার প্রবণতা 1। অতএব আমরা এখান থেকে লিখতে পারি এডি সরলরেখার সমীকরণ কি হবে, এডি সরলরেখার সমীকরণ হবে y মাইনাস y1, এই যে -3, তো -3টা +3 হয়ে যাবে, ইকুয়ালস টু প্রবণতা 1 ইনটু x মাইনাস x1, অর্থাৎ এটা +2 হয়ে যাবে। তো আলটিমেট আমরা পেলাম y + 3 = x + 2। তো এখান থেকে আমরা বলতে পারি x মাইনাস y = 1। দেখো x মাইনাস y = 1, এখান থেকে তোমরা সরল করলে পরে এটা পাবে। অর্থাৎ আমরা এডি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারলাম। ঠিক একইভাবে আমরা বি সরলরেখার সমীকরণ নির্ণয় করব। তো এখানে আমরা কিভাবে করব, এটা x + 1 x মাইনাস y = 1 পেলাম, অর্থাৎ x মাইনাস y = 1। এটা আমি এখানে লিখে রাখলাম, অর্থাৎ এটা কিন্তু এডি এর সমীকরণ আমরা পেলাম। এরপরে আমরা বিই এই সরলরেখার সমীকরণ নির্ণয় করব। তো তার জন্য আমাদের কি করতে হবে, দেখো আমরা প্রথমে আমরা এসি এর প্রবণতা কিন্তু নির্ণয় করতে পারবো। তো এসি এর প্রবণতা, অ্যাকচুয়াল এসি সরলরেখার প্রবণতা এভাবে লিখলে ভালো হয়। তো কি হবে, 6 - -3, তো +3 হবে, আর
1 মাইনাস অফ -2 মানে +2 হবে। তো এখান থেকে 9 ভাজিত 3, তো আলটিমেট এটা কিন্তু হবে 3। তো আমরা এসি সরলরেখার প্রবণতা আমরা পেয়ে গেলাম। এবার আমরা বি ই এর প্রবণতা m2 হলে আমরা কি পাবো দেখো, বি এবং এসি পরস্পর লম্ব, তো এখান থেকে m2 * 3 = -1 হবে, অর্থাৎ প্রবণতা দ্বয়ের গুণফল -1 হবে। তো এখান থেকে আমরা কিন্তু পেলাম m2 পেলাম কত, -1/3। অতএব বিই এই যে সরলরেখা এর প্রবণতা -1/3 এবং এটা কিন্তু 6,1 বিন্দুগামী। তো বিই এর সমীকরণ তোমরা বিই সরলরেখার সমীকরণ এরকম ভাবে লিখবে। সমীকরণটা কি হবে, y - y1, বি এই বিন্দুগামী, তো y1 মানে কিন্তু এখানে 1 এবং -1/3 * x - x1 মানে 6। তো এখান থেকে আমরা 3y - 3 পেলাম -x + 6। তো এখান থেকে x + 3y পেলাম আমরা 9। তো আমাদের বি সরলরেখার সমীকরণ, একটা জিনিস খেয়াল করো, এই যে বি সরলরেখার সমীকরণটা কিন্তু আমরা এইভাবে পেলাম, এই সূত্র, অর্থাৎ এখানে বি সরলরেখাটা 6,1 বিন্দুগামী আর এর প্রবণতা হচ্ছে কত নির্ণয় করতে পেরেছিলাম, -1/3। তো এই সূত্র অনুসারে কিন্তু আমরা বি এর সমীকরণ, বি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারলাম। তো বি সরলরেখার সমীকরণ x + 3y হলো 9। এবার এই দুই সরলরেখার সমীকরণ যদি আমরা সমাধান করি, এটাকে যদি আমরা 2 বলি, AD এর সমীকরণ x - y = 1 আর B এই সরলরেখার সমীকরণ x + 3y = 9। তো এই দুটো সরলরেখার সমীকরণ যদি আমরা সমাধান করি, তাহলে কিন্তু আমাদের এই যে ছেদ বিন্দু এটা নির্ণয় করতে পারবো, আর ছেদ বিন্দুটাই কিন্তু আমাদের অর্থ সেন্টার। তো এটা খুব সহজ, তোমরা এটা নিজেরা করতে পারবে। x - y = 1 আর x + 3y = 9। তো আমরা যদি এটা বিয়োগ করি তো কেমন হবে দেখো, x কাটবে, -4y = -8। তো এখান থেকে y কিন্তু আমাদের 2 হবে, আর x - y = 1। তো আমরা x কত পাবো, 1 + y, দ্যাট ইজ 1 + 2 = 3। অর্থাৎ x এর মান আমরা পেলাম 3 আর y এর মান পেলাম 2। এটাই কিন্তু নির্ণয় অর্থ সেন্টার আমরা নির্ণয় করতে পারলাম। অঙ্কটা কিন্তু খুবই সহজ, খুব কঠিন নয়। আমরা কিন্তু জাস্ট কি করলাম, বি এবং এডি সরলরেখার সমীকরণ নির্ণয় করলাম এবং সমাধান করলাম। তো চলো এর পরের অঙ্কটা আমরা শুরু করি। 3 দাগের অঙ্কটা কি আছে দেখো, 3 দাগের অঙ্কটি কি আছে, যে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের সমীকরণ দেওয়া আছে এবং বিপরীত শীর্ষের স্থানাঙ্ক দেওয়া আছে। অন্য দুটি বাহুর সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমরা যদি ফিগারটা এখানে আঁকার চেষ্টা করি, তো কি হবে, যে মনে করা যাক যে এ বি সি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এবি এবং বিসি বাহু পরস্পর সমান। এবং দেখো আমাদের এই অতিভুজের সমীকরণ দেওয়া আছে, কি আছে অতিভুজের সমীকরণ, 3x + 4y = 4। অতিভুজের সমীকরণ দেওয়া আছে, আর বিপরীত শীর্ষের স্থানাঙ্ক দেওয়া আছে 2, 2 এটা দেওয়া আছে। এবং আমাদের কাছে আরো কিন্তু একটা তথ্য আছে, যে যেহেতু এটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে এই অ্যাঙ্গেলটা কিন্তু 45 ডিগ্রি এবং এটাও কিন্তু 45 ডিগ্রি, যেহেতু এটা 90 ডিগ্রি। তো আমাদের এই এবি এবং বিসি বাহুর সমীকরণ নির্ণয় করতে হবে। তো দেখো বিসি বাহু এবং এবি বাহু, দুটি বাহু কিন্তু 2, 2 বিন্দুগামী। কোন একটি সরলরেখা নির্ণয় করতে গেলে আমাদের কি লাগবে, একটি বিন্দু লাগবে। তো বিন্দুটা আমরা পেলাম, সরলরেখার উপরে অবস্থিত বিন্দুটা আমরা পেলাম। এবার আমাদের কিন্তু দরকার বিসি এবং এবি এই সরলরেখা দ্বয়ের প্রবণতা আমাদের দরকার। তো দেখো এই বিসি এর প্রবণতা যদি m হয় বা m1 যদি বলি, তাহলে দেখো এই বিসি সরলরেখা এবং এই যে এসি সরলরেখা, এদের মধ্যে অ্যাঙ্গেল কিন্তু
45 ডিগ্রি। আর এই সরলরেখার প্রবণতা আমরা যদি এখান থেকে নির্ণয় করি 4y ইকুয়ালস টু কি লিখতে পারি -3x প্লাস 4, এখান থেকে y ইকুয়ালস টু লিখতে পারি -3/4 প্লাস 1, 4 দিয়ে ভাগ করে দিলাম। তো এটাই কিন্তু আমার এসি সরলরেখার প্রবণতা, অর্থাৎ এসি এর প্রবণতা এটা কিন্তু -3/4। আর বিসি এর প্রবণতা আমরা ধরলাম এম, এবং এই দুই বাহুর মধ্যে দেখো অ্যাঙ্গেল কিন্তু 45 ডিগ্রি। তো আমাদের হাতে সূত্র আছে tan 45 ডিগ্রি ইকুয়ালস টু আমরা কি পাবো, আমরা পাবো তো m1 m2 মানে +3/4 হয়ে যাবে বাই 1 m1 ইন্টু -3/4। তো মাইনাস মানে যে আমাদের সূত্রটা কি ছিল, আমাদের সূত্র ছিল tan থিটা ইকুয়ালস টু m1 m2 বাই 1 প্লাস m1 m2। তো আমাদের m1টা আমরা বসালাম, আর এই মাইনাসটার জন্য এটা প্লাস হয়ে গেল, আর এই মাইনাসটার জন্য নিচের প্লাসটা কিন্তু মাইনাস হয়ে গেল, এটাই। এবার এখান থেকে আমরা tan 45 ডিগ্রি মানে এখানে আমরা জানি 1। এবার দেখো এই যে সমীকরণটা আমরা পেলাম, একবার পজিটিভ সাইন নেবে, একবার নেগেটিভ সাইন নেবে, নিয়ে আমরা m এর মান আমরা নির্ণয় করব। তো পজিটিভ সাইন নিলে পাবে 1/7, তোমরা এটা নিজেরা করবে, আর নেগেটিভ সাইন নিলে পরে m1 এর মান পাবে -7। তো আমরা এবার কি করব, দেখো এই যে সরলরেখা, এই সরলরেখাটি বিসি এর সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, আবার এবি বাহুর সঙ্গে কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। তো দেখো এই সরলরেখার প্রবণতা যদি m1 ধরেছিলাম আমরা, যদি m1 যদি 1/7 আমরা কনসিডার করি, তাহলে দেখো এই এবি সরলরেখার প্রবণতা কিন্তু আমরা এখান থেকে বলতে পারবো -7। কেন কি, দুটোর গুণ করো, গুণ দেখো -1 হবে। অথবা বিসি এর প্রবণতা যদি আমরা -7 ধরি, তাহলে কিন্তু এবি এর প্রবণতা আমাদের 1/7 হবে। তো সেই জন্য কিন্তু অ্যাকচুয়াল দুটো মান নির্ণয় করতে পারলাম, কারণ আমরা এই বাহু অর্থাৎ এবি এর সঙ্গে এসি এর কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেল, আবার এসি এর সঙ্গে বিসি বাহুর কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এই জন্য আমাদের কিন্তু এম এর দুটো মান নির্ণয় করতে, আমাদের এম এর মান দুটি মান বের হলো। তো অ্যাকচুয়াল আমরা এবার বিসি বাহুর সমীকরণ আমরা নির্ণয় করতে পারবো, ঠিক আছে। তো বিসি বাহুর সমীকরণ কি হবে, সমীকরণ হবে কি, দেখো এটা 2,2 বিন্দু হবে। তো y - y1 ইকুয়ালস টু, আমরা যদি বিসি এর প্রবণতা m1 আমরা ধরলাম -1/7, তো -1/7 ইনটু কি হবে x - x1, এটাকে তোমরা সরল করবে, সরল করলে কিন্তু এখান থেকে বিসি বাহুর সমীকরণ নির্ণয় করতে পারলে। এবার বিসি বাহুর প্রবণতা যদি -1/7 হয়, তাহলে বিসি বাহুর উপরে লম্ব সরলরেখার প্রবণতা কত হবে, 7 হবে, কারণ এই দুইয়ের গুণফল আমার -1 হতে হবে। তো সেক্ষেত্রে এবি বাহুর সমীকরণ কি হবে, এবি বাহুটা কিন্তু 2,2 বিন্দু হবে, তাহলে y - y1 ইকুয়ালস টু 7 ইনটু x - x1, অর্থাৎ এ একটি পেলাম আর একটি পেলাম। এই দুটো সরলরেখা তোমরা একটু ক্যালকুলেশন করবে এবং সুন্দর করে লিখবে, ক্যালকুলেশন তোমরা নিজেরা করতে পারবে, তো সেই জন্য আমি আর করলাম না। তো এইভাবে কিন্তু এই অঙ্কটা আমরা করতে পারলাম। 3 দাগের অঙ্ক, 2 দাগের অঙ্ক, এই দুটো অঙ্ক কিন্তু খুবই সুন্দর এবং খুবই গুরুত্বপূর্ণ। এবং আরো একটি অঙ্ক আমরা করব, এটা আমাদের 4 দাগ ছিল। তো এই অঙ্কটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ অঙ্ক এবং খুব সুন্দর অঙ্ক। তো চলো শুরু করি। 4 দাগের অঙ্কটা কি বলা আছে দেখো, 4 দাগের অঙ্কটি বলা আছে 2x প্লাস 3y প্লাস 12 নয় প্লাস 22 ইকুয়ালস টু 0। এই সরলরেখার সাপেক্ষে, এই সরলরেখাটা মনে করো এটা, এই সরলরেখার সাপেক্ষে -3, -1 বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করতে হবে বা ইমেজ নির্ণয় করতে হবে। তো আমরা কি করব, দেখো প্রতিবিম্ব, এটাকে প্রতিবিম্ব মানে এই সরলরেখাটাকে
মনে করো আয়না হিসেবে ধরতে হবে। প্রতিবিম্ব নিয়মটা কি, এটাকে পি যদি বলি আমরা এই বিন্দুটা, তো প্রতিবিম্ব থেকে আমাদের দর্পণের দূরত্ব এবং দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব, মনে করো এটা পি ড্যাশ, এই বিন্দুটার স্থানাঙ্ক কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। প্রতিবিম্ব মানে কি, এই সরলরেখার সাপেক্ষে এই বিন্দুর প্রতিবিম্ব পি ড্যাশ মনে করলাম। তো প্রতিবিম্ব হতে গেলে কি হতে হবে, এই সরলরেখা থেকে, এই সরলরেখাটাকে মনে মনে আমরা একটা দর্পণ ভাবি, তো মানে আয়না, তো কি হবে পি বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব আর এই সরলরেখা থেকে এই যে প্রতিবিম্ব তার দূরত্ব কিন্তু সমান হবে। অর্থাৎ এটাকে যদি আমরা ও বলি, তো ওপি ইকুয়ালস টু ওপি ড্যাশ, এটা কিন্তু আমাদের হবে। তো যাই হোক, আমরা কি করব, আমরা এই যে প্রতিবিম্ব তার স্থানাঙ্ক আমরা ধরলাম x1 y1। এবার এই x1 y1 এই এর মান কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো আমরা এখান থেকে খুব সহজে বলতে পারি যে এই পি ও পি ড্যাশ এই সরলরেখার উপরে কিন্তু লম্ব। তো আমরা কি করব, এই সরলরেখার প্রবণতা আর এই সরলরেখার প্রবণতা আমরা নির্ণয় করব, আর তাদের গুণফল আমরা -1 করে দেবো। তাহলে আমরা x1 y1 দিয়ে কিন্তু একটা রিলেশন পেয়ে যাব। আর আমরা এই সরলরেখা, এই যে পি এবং পি ড্যাশ বিন্দু, এই পি এবং পি ড্যাশের মধ্যবিন্দু কিন্তু ও, এবং ও বিন্দু কিন্তু এই সরলরেখার উপর অবস্থিত। তাহলে আমরা পি এবং পি ড্যাশের মধ্যবিন্দু নির্ণয় করব এবং এই সরলরেখার উপর বসিয়ে দেবো। তাহলে কিন্তু আমরা x1 এবং y1 এর আরো একটা রিলেশন পেয়ে যাব, এবং আমরা সেই যে দুটো রিলেশন আমরা পাবো সেটাকে সমাধান করলে কিন্তু আমাদের এই প্রতিবিম্ব অর্থাৎ x1 y1 এর মান আমরা নির্ণয় করতে পারবো। তো চলো শুরু করি কিভাবে অঙ্কটা করছি। দেখো আমাদের প্রথমে কি করতে হবে, এই সরলরেখার প্রবণতা তোমরা খুব সহজে নির্ণয় করতে পারবে, y = mx + c আকারে লিখবে। তো এর প্রবণতা তোমরা পাবে -2/3। আর এই সরলরেখার প্রবণতা কি আমরা জানি যে y - y1 মানে +1 হয়ে যাবে বাই x - x1, অর্থাৎ x - x1 মানে +3 হয়ে যাবে। আর এর প্রবণতা -2/3 = -1। এই সরলরেখা এবং এই সরলরেখা দ্বয়ের প্রবণতা ওদের গুণফল -1 হবে, কারণ এরা পরস্পর লম্ব। তো এখান থেকে আমরা এই মাইনাস এবং এই মাইনাস কিন্তু কাটবে, ক্যান্সেল হবে, এবং এখান থেকে আমরা পেলাম 3x1 + 9 = আমরা পেলাম 2y1 + 2 এটা পেলাম আমরা। এখান থেকে আমরা পেলাম যে 3x1 - 2y1 = আমরা পেলাম -7। এটা একটা সম্পর্ক আমরা পেলাম। তো আমরা আরো একটা সম্পর্ক পাবো, সেটা কিভাবে পাবো, আমরা ও বিন্দু এর স্থানাঙ্ক, ও বিন্দু এর স্থানাঙ্ক, দেখো ও বিন্দুটা কিন্তু পি এবং পি ড্যাশের মধ্যবিন্দু। তো দুটি বিন্দু যদি দেওয়া থাকে তাহলে তাদের মধ্যবিন্দু নির্ণয় করার সূত্রটা কি জানি আমরা, ধরো একটা বিন্দু x1 y1 আর একটা x2 y2। তো আমরা মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করি, x1 + x2/2 y1 + y2/2, অর্থাৎ x1 + x2/2 কি হবে, x1 অর্থাৎ x1 প্লাস -3 করতে হবে, তো অ্যাকচুয়াল -3/2 হবে, আর y1 প্লাস y2 মানে -1 প্লাস করতে হবে, তো অ্যাকচুয়াল -1 হবে, /2 হবে। এবং এই বিন্দু কিন্তু এই সরলরেখার উপরে অবস্থিত। ও বিন্দুটি কিন্তু 2x + 3y + 22 এই সরলরেখাকে সিদ্ধ করে বা স্যাটিসফাই করে। তো এই সরলরেখার উপর আমরা বসিয়ে দেব, 2 ইনটু কি হবে x1/2 + 3 ইনটু y1 - 1/2 + 22 = 0। এখান থেকে আমরা 2 2 কাটবে, তো x1 3 প্লাস এখান থেকে 3/2 ইনটু y মাইনাস এটা পেলাম। তো এখান থেকে যদি আমরা আরো ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 2x1 - 6 + 3y1 - 3 + 44 = 0। তো এখান থেকে আমরা পাবো 2x + 3y = 44 থেকে আমরা 7 বাদ দেব। তো আলটিমেট আমাদের কিন্তু এটা +35 হবে, আর লেফট হচ্ছে -35 হবে। তো এটা হলো আমার 2 নম্বর, এটা আমাদের 1 নম্বর। এই দুটো সমীকরণ যদি তোমরা সমাধান করো তাহলে তোমরা অপনয়ন পদ্ধতিতে বা যে কোনো পদ্ধতিতে সমাধান করবে, তাহলে তোমরা দেখবে x1 = -7 পাবে
y1 ইকুয়ালস টু তোমরা -7 পাবে। অর্থাৎ এই যে ইমেজ আমরা যেটা ধরেছিলাম বা প্রতিবিম্ব তার স্থানাঙ্ক হবে -7, -7। তো তোমরা এই সমাধানটা বাড়িতে নিজেরা প্র্যাকটিস করবে এবং করবে। তো যাই হোক, আমরা সরলরেখা থেকে বেশ কিছু অঙ্ক করলাম। তোমরা এই অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করো। ভালো থাকো, সুস্থ থাকো, বেশি বেশি করে অঙ্ক করো। ধন্যবাদ।